আজকে আমরা ক্লাস 9-এর হিন্দু স্কুলটা সম্পূর্ণ সলভ করব। প্রতিটি ছাত্রছাত্রীদের বলছি যে যেটা তোমরা দেখতে পাবে 279 থেকে 280 পেজের মধ্যে। পুরো ভিডিওটা দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটা লাইক তোমাদের থেকে প্রার্থনা করছি। তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। প্রথম প্রশ্ন চলে আসি, 34 গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা। মনে রাখতে হবে 17 গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা, সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। তাই 34 গ্রাম এখানে 2 মোল হবে, মানে অর্থাৎ দ্বিগুণ হবে। অর্থাৎ 34 গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা, বিভিন্ন অপশান দেওয়া আছে। আচ্ছা, এটা প্রথম মনে রাখতে হবে 17 গ্রাম অ্যামোনিয়া অণুর সংখ্যা, সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। 1 কত 34 কত, তাহলে এটা বোঝা যাচ্ছে যে অপশান বি হবে। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া অণুর সংখ্যা হলো অপশান বি 2Na। 2Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বিগুণ। তারপর দেখো 2 মোল AgCl3 থেকে প্রাপ্ত Cl আয়নের সংখ্যা কত। ডি হবে 3 × 6.022 × 10⁻23, কারণ এখানে Cl3 আছে, Cl3-র জন্য অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে 3 গুণ হবে। তারপরে দেখো 3-এরটা, বার্নৌলি নীতি কোন ধরনের তরলের ক্ষেত্রে প্রযোজ্য। অসংনম্ন, 2 নম্বর হলো ধারারেখ, 3 নম্বর অসান্দ্র, 4 নম্বর আদর্শ। তাহলে অবশ্যই অপশান ডি, যেটা 4 নম্বর বলছি, সেটা আদর্শ তরলের ক্ষেত্রে প্রযোজ্য। বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত, বিভিন্ন অপশান দেওয়া আছে। অপশান এ নমনীয়, অপশান সি ভঙ্গুর, অপশান ডি প্রসার্য। অবশ্যই অনমনীয়, অপশান এ হবে। তারপর দেখো 5-এরটা, ব্লু ভিট্রিয়ল অণুতে কেলাস জল। 34 অণু, 5 অণু, 7 অণু, 10 অণু। অবশ্যই অপশান বি 5 অণু। তারপর দেখো 6-এরটা, গাঢ় স্টেশন একটি উদ্গ্রাহী পদার্থ, উদত্যাগী পদার্থ, কেলাসাকার পদার্থ, জলাকর্ষী পদার্থ। সেটা অপশান ডি বলবো, জলাকর্ষী পদার্থ। 7-এরটা, ফেনল্যাপথলিন যোগ করলে দ্রবণটি গোলাপি বর্ণের হয়ে যায়, তার পিএইচ-এর মান কত। তাহলে পিএইচ-এর একটা ক্ষার হবে, 4 আছে, অপশান এ আছে 4, অপশান বি আছে 5, অপশান সি আছে 7, অপশান ডি আছে 9। তাহলে অবশ্যই অপশান ডি হবে। 8-এরটা দেখে নাও, একটি বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে। ভর এবং বেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি আমরা 8 গুণ হবে। তাহলে এটা আমরা 8 গুণ লিখব, অপশান সি। এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই ব্যাখ্যা করা আছে, তোমরা পাবে। দেখবে কার্যক্ষমতা শক্তির একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে অনেক ভিডিও আছে। সেখানে দেখবে এই ভিডিও, সেখানে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে ব্যাখ্যা করা আছে। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। সেটা হলো বস্তুর বেগ এবং ভর দ্বিগুণ করলে গতিশক্তি কত 8 গুণ হবে। এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমি তোমাদের বলবো কার্যক্ষমতা শক্তির যে প্লেলিস্ট আছে ক্লাস 9-এর, সেটা তোমরা দেখবে। দেখলে এই উত্তর সম্পূর্ণ সলভ করা আছে, ব্যাখ্যা করা আছে অঙ্কের আকারে। তারপরে দেখো গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে, 1 মোল CO2তে পরমাণুর সংখ্যা কত দেখে নাও। 1 মোল CO2তে পরমাণুর সংখ্যা হলো, সেটা আমরা বলবো অ্যাভোগাড্রোর সংখ্যা 3 গুণ। অর্থাৎ এই উত্তরটা হবে, এই একের উত্তরটা আমরা এখানে লিখছি 3 × 6.022 × 10⁻23।
10⁻23t, অর্থাৎ তিনটে পরমাণু আছে, তাহলে 3 × 6.022 × 10⁻23t। আচ্ছা, তারপর একটা অথবার প্রশ্ন দেখো আছে, 4.9 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা কত হবে, দেখে নাও। দেখো, আগের উত্তরটা যদি আমরা এখানে একটু লেখা আছে 1 মোল CO2তে পরমাণুর সংখ্যা দেখো 3 × 6.022 × 10⁻23t। আর এই যে প্রশ্নটা বললাম তার দেখো H2SO4 অথবা প্রশ্নটা, তা দেখো H2SO4 গ্রাম আণবিক ভর সেটা হলো 98 গ্রাম। তাহলে 98 গ্রাম H2SO4 মানে 1 মোল H2SO4 একে কত, আর যেটা দেওয়া আছে 4.9 গ্রাম, 4.9 গ্রাম করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে ক্যালকুলেশন করেছি, করতে দেখা আসছে 1/20 আসছে, 1/20 মানে আমরা বলতে পারি 0.05 মোল H2SO4, অর্থাৎ 0.05 মোল H2SO4। তারপর দেখো ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত অন্য কোন রাশির ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত অন্য কোন রাশির সেটা অনুরূপ, এটা আমরা পীড়ন বলবো, চাপ বলবো। তাহলে ইয়ং গুণাঙ্ক সঙ্গে মাত্রিয় সংকেত একই হবে, সেটা হলো পীড়ন বলবো, চাপ বলবো। তারপর অথবা প্রশ্ন দেখো, বল ধ্রুবকের মাত্রিয় সংকেত অন্য কোন রাশির অনুরূপ, বল ধ্রুবকের মাত্রিয় সংকেত সেটা আমরা বলবো পৃষ্ঠটান। তাহলে এটা আমরা কি লিখবো, পৃষ্ঠটান। তাহলে বল ধ্রুবকের মাত্রিক সংখ্যা হলো পৃষ্ঠটান, আর ইয়ং গুণাঙ্ক আমরা বলবো চাপ পীড়ন বলবো। তারপর দেখো, জলে লবণ মেশালে পৃষ্ঠটান কি পরিবর্তন হয়, জলে লবণ মেশালে পৃষ্ঠটান কি হবে, বেড়ে যায়, অবশ্যই বেড়ে যাবে। সংকুচিত স্প্রিংয়ে কি শক্তি জমা থাকে, সংকুচিত স্প্রিংয়ে আমরা বলবো স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। সংকুচিত স্প্রিংয়ে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি জমা থাকে। এটা প্লবতা বস্তুর উপাদানের ঘনত্বের উপর নির্ভরশীল, প্লবতা বস্তুর উপাদানের ঘনত্বের উপর নির্ভরশীল, সত্য মিথ্যা বলতে বলছে, এটা মিথ্যা হবে, এটা হবে অপসারিত তরলের ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে বস্তুর উপাদানের ঘনত্বের উপর নির্ভর করে না, অপসারিত তরলের ঘনত্বের উপর নির্ভর করবে। অথবা একটা সত্য মিথ্যা আছে, প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির উপর নির্ভর করে, এটাও মিথ্যা, এটা আয়তনের উপর নির্ভর করে। তাহলে দুটো প্রশ্ন মিথ্যা হয়ে গেল। তারপরে দেখো 6টা NaHCO3 HCl KOH এর মধ্যে কার জলীয় দ্রবণের pH এর মান কম, মনে রাখতে হবে এটা আমরা অবশ্যই বলবো HCl এর pH কম, HCl। তারপরে দেখো NaCl 10% জলীয় দ্রবণে 50 ml আয়তনের কত গ্রাম NaCl দ্রবীভূত আছে, একটু দেখে নাও কিভাবে করতে হয়। দেখে নাও, 100 ml দ্রবণে NaCl এর পরিমাণ 10 গ্রাম, 1 ml দ্রবণে NaCl এর পরিমাণ 10/100, আর 50 ml দ্রবণে NaCl এর পরিমাণ এখানে লেখা হলো, দেখো বার করা হচ্ছে 5 গ্রাম। তাহলে উত্তর চলে হলো 5 গ্রাম। এরপর দেখো চলে আসছি গ্রুপ সি এর কোশ্চেন। গ্রুপ সি এর কোশ্চেন হলো যে একটি দ্রবণকে অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার দুটো উপায় লিখতে বলছে। ভালো করে দেখে নাও, আরও বেশি পরিমাণ দ্রাব্য যোগ করতে হবে একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো উষ্ণতা বৃদ্ধি করতে হবে। তাহলে আরও বেশি পরিমাণ দ্রাব্য যোগ করতে হবে আর উষ্ণতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন ফুলফিল করলে দ্রবণটা অসম্পৃক্ত থেকে সম্পৃক্তে পরিণত হবে।
তারপরে দেখো অথবা প্রশ্ন আছে 25°C তাপমাত্রায় 80 গ্রাম জলে 16 গ্রাম লবণ দ্রবীভূত আছে, দ্রবণের দাব্যতা কত? একদম ছোট অঙ্ক, 16/80 × 100 করলে উত্তর চলে আসবে। তুমি দেখে নাও। দেখো 25°C তাপমাত্রায় দ্রবণের দাব্যতা 16/80, মানে কতটা দ্রাব্য দ্রবীভূত করা হয়েছে, কত দ্রাব্যতার পরিমাণ ইন্টু 100। তাহলে দেখো এটা করলে আমার 20 চলে আসছে। তাহলে 25°C তাপমাত্রায় লবণের দাব্যতা হলো 20। তারপরের প্রশ্ন দেখো, সেটা বলা আছে এই অ্যাসিডগুলো শনাক্ত করতে বলছে, CO, ZNO, CO, CO2, এটা কোন ধরনের অ্যাসিড বলতে বলছে। দেখে নাও, CaO এটা হলো ক্ষারকীয় অক্সাইড, ZNO হলো উভধর্মী অক্সাইড, CO হলো পশম অক্সাইড, আর CO2 হলো আম্লিক অক্সাইড। খুব ভালো করে এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3টা 64 গ্রাম অক্সিজেন গ্যাসে গ্রাম অণু 64 গ্রাম অক্সিজেন গ্যাসে গ্রাম অণু 64 গ্রাম অক্সিজেন গ্যাসে গ্রাম অণুর সংখ্যা কত? STPতে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত? দেখে নাও খুব ভালো করে। দেখো অক্সিজেন গ্যাসের আণবিক ভর আমরা 32 বলবো, তাহলে 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 × 10⁻23, একে বার করবো আর 64তে বার করবো। দেখো করে দেখো এখানে কাটাকুটি করে আমরা চলে আসছে 12.044 × 10⁻23, অর্থাৎ 12.044 × 10⁻23টি। তাহলে এই একটা উত্তর চলে এলো। তাহলে STPতে 32 গ্রাম O2 আয়তন হলো 22.4 লিটার, একে কত 64 কত, দেখো কাটাকাটি করলে 2 গুণ হচ্ছে, তাহলে 22.4-এর সঙ্গে 2 গুণ করলে 44.8 লিটার উত্তর চলে আসবে। তাহলে কত উত্তর আসবে? 44.8 লিটার। তারপরে দেখো 4এর প্রশ্ন আছে, সেটা হলো 100 গ্রাম ভরের গতিশীল বস্তুর গতিশক্তি বলা আছে, ভরবেগ কত? দেখে নাও। তাহলে বস্তুর ভর হলো 100 গ্রাম, গতিশক্তি হলো 200 আর্ক। তাহলে বস্তুর ভর 100 গ্রাম, গতিশক্তি হলো 200 আর্ক। আমরা জানি ভরবেগ সমান √2mE, m মানে বস্তুর ভর, E মানে গতিশক্তি, P মানে রৈখিক ভরবেগ। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেখো এখানে দেখো আসছে 2 × 2, দেখো রুটের ভেতরে দুটো 2 আছে, দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আর দেখো 4টে শূন্য আছে, 4টে শূন্য থেকে দুটো শূন্য বেরোলো। তাহলে উত্তর হবে এই 200 হবে। এককটা আমরা লিখবো, দেখে নাও। তাহলে ভরবেগ কত হবে? ভরবেগ বলতে রৈখিক ভরবেগ 200 গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে 200 গ্রাম সেমি পার সেকেন্ড আমাদের উত্তরটা চলে আসবে। তারপরে দেখো গতিশীল বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। আমরা জানি E সমান ½ mv², E মানে গতিশক্তি সমান ½ mv², ওপর নিচে m দিয়ে গুণ করা হলো, তাহলে E সমান ½ mv²v²/m। তাহলে mv, তাহলে এখানে ½ mv তার হোল স্কোয়ার বাই m। তাহলে mv মানে আমরা কি বলবো? রৈখিক ভরবেগ বলবো। তাহলে এটাকে আমরা কি বলবো? রৈখিক ভরবেগ। এটাকে p দ্বারা সূচিত করব। তাহলে E সমান ½ p²/m। তাহলে p² সমান 2me, তাহলে p সমান পেয়ে গেলাম √2me। তাহলে এটাই হলো গতিশক্তির সঙ্গে রৈখিক ভরবেগের সম্পর্ক। তারপর দেখো আর্কিমিডিসের 5এরটা, আর্কিমিডিসের সূত্রের সাহায্যে কি কি আমরা জানতে পারি, দেখে নাও। আর্কিমিডিসের সূত্রের সাহায্যে আমরা যেটা জানতে পারি সেটা হলো অনিয়তাকার বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করতে পারি, অনিয়তাকার বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করতে পারি।
2 নম্বর হলো বস্তুর বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। 3 নম্বর হলো প্লবতা সম্পর্কে জানতে পারি। তাহলে দেখে নাও, অনিয়তাকার বস্তুর আয়তন ঘনত্ব নির্ণয় করা যায়। বস্তুর বিশুদ্ধতা মানে কতটা বস্তুটা পিউরিটি মানে বস্তুটা কতটা পিওর সেটা জানা যায়। আর প্লবতা সম্পর্কে ধারণা অর্জন করা যায়। তারপরে অথবা প্রশ্ন দেখো, বলা আছে প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। দেখে নাও, দেখো প্লবতার নির্ভরতা এটা হলো প্লবতা নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে। প্লবতা নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে। 2 নম্বর হলো প্লবতা প্রবাহের ঘনত্বের উপর নির্ভর করে। 3 নম্বর প্লবতা যেখানে কাজ করছে সেই স্থানে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। 4 নম্বর হলো প্লবতা প্রবাহের উষ্ণতার যত বাড়ে প্লবতা কমে যাবে। তাহলে প্লবতা মূলত 4টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করছে, প্রবাহের ঘনত্বের উপর নির্ভর করছে, যেই স্থানে প্লবতা কাজ করছে তার অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করছে। আর যত উষ্ণতা বাড়ানো হয় তত প্লবতা কী হবে, হ্রাস পায় বা কমে যায়। দেখে নাও, এরপরে আমরা গ্রুপ ডি এ চলে আসছি। ভালো করে দেখে নাও, গ্রুপ ডি আমরা চলে আসছি। সেটা হলো গ্রুপ ডি একটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার জলের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখে নাও, 1 লিটার মানে আমরা বলবো 1000 সেমি কিউব। আমরা সিজিএস পদ্ধতিতে ঘনত্ব জানি, সেটা 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে ভর কত, ভর আমরা বলতে পারবো। তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্বের মান আয়তনের মান বসালে তাহলে এখানে ভরের মান পেয়ে গেলাম 1000 গ্রাম। আমরা জানি জলের যে গ্রাম আণবিক ভর সেটা 18 গ্রাম, কারণ H2O, H মানে 1। তাহলে জলের ক্ষেত্রে আমরা যেভাবে করব, দেখো H2, তাহলে এখানে দেখো কীভাবে হচ্ছে। এটা হলো 1 × 2 + 16, তাহলে এটা কত 18 হলো। তাহলে জলের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 18। তাহলে জলের গ্রাম আণবিক ভর কত, 18 গ্রাম বলবো। এরপর দেখে নাও, 18 গ্রাম জলে 18 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23 একে বার করব। আর জলের ভর হলো 1000 আছে, বার করলে ক্যালকুলেশন করলে দেখো উত্তর চলে আসবে, সেটা 3.35 × 10⁻25 এটা বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের চলে আসবে। তারপরে দেখো বলা আছে স্থিতিস্থাপকতা 2 প্রশ্নটা, স্থিতিস্থাপকতা সম্পর্কিত বিজ্ঞানী হুকের সূত্রটা লিখতে বলছে এবং এই সূত্রের সাহায্যে ইয়ং গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করতে বলছে। হুকের সূত্রটা দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক, পীড়ন প্রপ্রোশনাল বিকৃতি, পীড়ন বাই বিকৃতি = ধ্রুবক। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, পীড়ন প্রপ্রোশনাল বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবকটাই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তারপরে দেখো আমরা চলে আসছি, দেখো ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয়। এটা হলো একটা তার আছে, তারের দৈর্ঘ্য L, তারের মধ্যে ভর চাপানো হচ্ছে, তাহলে ওজন হলো mg। দেখো L দৈর্ঘ্য এবং A প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে এবং অপর প্রান্তে দেখো m ভর ঝুলিয়ে রাখা আছে। তাহলে ওজন কত, তাহলে m ভর ঝুলিয়ে রাখা, তাহলে এই বস্তুটা, তাহলে এই যে বস্তু ওজন কত, তাহলে mg। তাহলে নিচের দিকে কি কাজ করছে, ওজন আমরা কি বলবো, mg বলবো। তাহলে বস্তুটার ভর হলো m আর ওজন নিচের দিকে কাজ করছে mg। তাহলে এবারে এই বলের জন্য তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি L হলো, তাহলে তারটা বাড়লো L। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন মানে হলো F/A, F মানে হলো আমরা বলবো mg বাই A মানে ক্ষেত্রফল, আর বিকৃতি মানে আমরা কি বলবো, l/L। তাহলে এখানে ইয়ং গুণাঙ্ক, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক আমরা সমীকরণ বলতে পারি। ইয়ং গুণাঙ্ক মানে আমরা বলবো সেটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন হলো mg/A
আর অনুযোগ বিকৃতি হলো L/L। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা পেয়ে গেলুম mg/A/স্মল l। তাহলে এটাই হলো তারের ইয়ং গুণাঙ্কের রাশিমালা বা ইয়ং গুণাঙ্কের সমীকরণ। তারপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে, দেখে না অথবার প্রশ্ন কি বলছে। অসীম বিস্তৃত জলরাশির মধ্যে একটি ক্ষুদ্র গোলাকার কঠিন বস্তুকে স্থিতাবস্থায় ছেড়ে দেওয়া হলে বস্তুটির ওপর কী কী বল কাজ করবে এবং কোন দিকে কাজ করবে চিত্রসহ দেখাতে বলছে। বলগুলির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে এবং এই সম্পর্ক কি হলে বস্তুটি প্রান্তীয় বেগ লাভ করবে। দেখে নাও ভালো করে কি বলা আছে, খুব ইম্পর্টেন্ট সমীকরণ, দেখে নাও খুব ভালো করে, প্রচণ্ড ইম্পর্টেন্ট সমীকরণ। তাহলে এটা হলো একটা গোলাকার বস্তুর যেটা হলো ব্যাসার্ধ আর, তাহলে ধরি আর ব্যাসার্ধের একটি গোলক, সিগমা ঘনত্ব, তাহলে গোলকের ঘনত্ব হলো সিগমা এবং ইটা সান্দ্রতা বিশিষ্ট একটা বিস্তৃত সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে। তাহলে মাধ্যমটার সান্দ্রতাঙ্ক হলো ইটা। এবারে গোলকটির ওপর ক্রিয়াশীল বল কি হবে, বস্তুর গোলক মানে বস্তু যেই গোলক বলতে বস্তুটা, তাহলে বস্তুর ওজন হবে, ওজন হলো mg মানে আমরা কি বলবো 4/3 ইন্টু রো ইন্টু জি। এই রো মানে হলো, মনে রাখবে এই রোটার পরিচয় হলো, সেটা হলো ওই যে গোলক নিয়েছি গোলকের উপাদানের ঘনত্ব, রো হলো গোলকের উপাদানের ঘনত্ব। তাহলে এই ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে। দু নম্বর দেখো, সেটা হলো প্লবতাকে আমরা বি দ্বারা সূচিত করেছি। এটা ঊর্ধ্বমুখী ওপর দিয়ে কাজ করবে, সেটা 4/3 সিগমা ইন্টু জি, এটা ঊর্ধ্বমুখী। আর সান্দ্রবল এই সান্দ্রবল ওপর দিয়ে কাজ করবে এফ, তাহলে সেটা হলো স্টোকসের সূত্র অনুসারে F সমান 6/η/RV। তাহলে দুটো বল ওপর দিকে আর ওজনটা নিচের দিকে কাজ করবে, তাহলে তিনটে বল বস্তুর উপর কাজ করছে। এবারে দেখো প্রান্তীয় বেগ অর্জিত হওয়ার শর্ত, অর্জিত হওয়ার শর্ত হলো যে ঊর্ধ্বমুখী দুটো বলের সঙ্গে নিম্নমুখী বলটা সমান হবে। দেখো বি মানে আমরা বলবো সেটা হলো প্লবতা, এফ মানে আমরা বলবো সেই স্টোকসের সূত্র অনুসারে যে সান্দ্র বল, আর ডব্লিউ মানে ওয়েট বা ওজনটা। তাহলে এখান থেকে এফ এর মান বার করছি। এবার দেখো ডব্লিউর মান আমি বসিয়ে দিয়েছি, ডব্লিউর মান দেখো ছিল 4/3 ইন্টু রোজি, দেখো ডব্লিউর মান বসিয়ে 4/3 ইন্টু রোজি। আর বি এর মান দেখো 4/3 ইন্টু সিগমা জি, মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবং এফ এর মানটা বসিয়ে দিয়েছি, প্রত্যেকের মান বসিয়ে এখানে দেখো ভি এর মান পেয়ে গেছি, ভি সমান 2r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই 9η। তাহলে এটাই হলো প্রান্তীয় বেগের সমীকরণ। তারপরে দেখো 3 প্রশ্নটা বলা আছে, 3 গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের সমীকরণটা লিখতে বলছে। দেখে নাও, তামার পাত্রে গাঢ় H3 উত্তপ্ত করা হলে তামা জারিত হয়ে নীল বর্ণের কিউপিক নাইট্রেটে পরিণত হয় এবং H3 মানে নাইট্রিক অ্যাসিড এটা হলো নিজে বিজারিত হয়ে বাদামি বর্ণের NO2 গ্যাস উৎপন্ন করে। দেখতে পাচ্ছ এখানে এই বিক্রিয়া সম্পন্ন হয়েছে Cu প্লাস HNO3 সমান CuNO3 প্লাস NO2 প্লাস H2O। তাহলে এটা হলো বিক্রিয়া আর এটা হলো তার যে ভাষাটা, ব্যালেন্সটা যদি করো তাহলে এখানে 4 হবে, তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে, করলে অ্যান্সার ফুল হয়ে যাবে। তারপরে দেখো পিএরটা, সিলভার নাইট্রেটের দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে সমিত বিক্রিয়া ও সমিত সমীকরণ লিখতে বলছে। দেখে নাও ভালো করে, খুব ইম্পর্টেন্ট সমীকরণ, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষা আসতে পারে। সিলভার নাইট্রেটের দ্রবণে HCl যোগ করা হলে অদাব্য সিলভার ক্লোরাইড
এর সাদা থকথকে অধক্ষেপ উৎপন্ন হয়। তাহলে এইটা হলো সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ, যা HNO3 অদাব্য এবং অতিরিক্ত NH4OH দাব্য। তাহলে দেখো HCl প্লাস AgNO3 সমান AgCl, এটা সাদা থকথকে। আর এটা একটা এই তীরচিহ্ন নিচে থাকার অর্থ হলো অধক্ষেপ পড়ছে, প্লাস HNO3। আর AgCl সেটার সঙ্গে NH4OH বিক্রিয়া করলে AgNO3(2Cl) এটা উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে জল উৎপন্ন হচ্ছে। এটা একটা জটিল যৌগ উৎপন্ন হচ্ছে। খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আর 4 প্রশ্নটা আছে, দেখাও যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সকল বস্তুর সকল অবস্থায় মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে কার্যক্ষমতা শক্তি, যে ক্লাস 9-এর ভিডিওগুলো আছে তার মধ্যে তোমরা পেয়ে যাবে। সেখানে নিত্য নতুন বিভিন্ন টাইপের অঙ্ক আছে, থিওরি আছে। এই থিওরিটা আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরি, পরীক্ষা 3 নম্বরের জন্য পরীক্ষা আসবে। তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে, দেখবে ক্লাস 9-এর কার্যশক্তি ক্ষমতা একটা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা এটা পেয়ে যাবে। দেখো তারপরে একটা অথবার প্রশ্ন আছে, সেটা অঙ্ক করতে বলছে। এরম টাইপের অঙ্ক ওখানে আছে, তবে এই অঙ্কটা আমি সলভ করে দিয়েছি। দেখো বলা হচ্ছে 100 কেজি ভরের বস্তুকে 5 সেকেন্ডে 200 মিটার উচ্চতায় তোলা হলো। অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, তাহলে কাজের পরিমাণ এবং অর্ধেক উচ্চতায় গতিশক্তি এবং ক্ষমতা, এগুলো সব নির্ণয় করতে বলছে। দেখে নাও কীভাবে হবে। বস্তুর ভর দেওয়া আছে, এটা বস্তুর ভর m সমান 100 কেজি, সময় দেওয়া আছে 5 সেকেন্ড, উচ্চতা দেওয়া আছে 200 মিটার, আর জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি W সমান mgh, তাহলে m এর মান বসিয়ে দিয়েছি, জি এর মান h এর মান বসিয়ে, দেখো এখানে দেখো কত আসছে, 2 আসছে, আর কটা শূন্য, 1 2 3 4 5, সেজন্য 2 × 10⁵ জুল, মানে যতগুলো শূন্য হবে ততগুলো 10⁵ পাওয়ার লিখবো। এখানে 1 2 3 4 5, সেই জন্য 10⁵ লিখেছি, তাহলে 2 × 10⁵ জুল। এটা একটা উত্তর পেরিয়ে গেল। অর্ধেক উচ্চতায় গতিশক্তি বার করতে বলেছে। অর্ধেক উচ্চতায় গতিশক্তি বলতে আমরা তাহলে স্মৃতিশক্তি পাবো, mgh/2 পেয়ে যাব। আমরা জানি গতিশক্তি প্লাস স্মৃতিশক্তি, এটাই আমরা mgh বলবো, কারণ মোট কার্য আমরা mgh পেয়েছি। তাহলে এখান থেকে দেখো, তাহলে এটা হলো ইকে মানে গতিশক্তি, ইপি মানে স্মৃতিশক্তি, তাহলে ইকের মান আমরা পেয়ে যাচ্ছি ইকে প্লাস ইপির মান বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে পেয়ে গেলুম। দেখো mgh মাইনাস এই পার্টটা হবে mgh মাইনাস mgh/2, তাহলে এটাকে লসাও করলে আমরা পেয়ে যাবো mgh/2 পেয়ে যাব। তাহলে দেখো গতিশক্তির মানটা পেয়ে গেলুম mgh/2। mgh এর মান আমরা কত পেয়েছি, 2 × 10⁵ পেয়েছি। 2 × 10⁵ মানটা বসিয়েছি, 2 দিয়ে কেটে গেল, তাহলে 10⁵ জুল হয়ে গেল। তাহলে দেখো কার্যের পরিমাণ হলো 2 × 10⁵ জুল, আর এখানে দেখো অর্ধেক উচ্চতায় যে গতিশক্তি সেটা হলো 10⁵ জুল হয়ে গেল। এরপর দেখো সি এরটা, আমরা জানি পি মানে পাওয়ার, পাওয়ার মানে W/T, ডব্লুর মান আমরা পেয়েছি 2 × 10⁵, বাই সময়টা 5 করা হয়েছে, তাহলে 0.4 × 10⁵, তাহলে এটা করলে 4 × 10⁴ ওয়াট, তাহলে এটা হলো পি মানে পাওয়ার, মানে ক্ষমতার যে মানটা সেটা বার হয়ে গেল। আমি তোমাদের বলবো কার্যশক্তি ক্ষমতার প্লেলিস্ট আছে, সেটা তোমরা দেখে নেবে। কার্যশক্তি ক্ষমতা সংক্রান্ত যে সকল প্রশ্ন পরীক্ষা আসতে পারে সব ভিডিও প্রকাশ করা আছে, সব বিভিন্ন ভিডিও লেখা করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে, দেখবে ওর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। তাই তোমাদের ওর কাছে অনুরোধ করব, তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নেবে। তারপরে দেখো দাব্যতা লেখো কি, এর দুটো উপকারিতা লিখতে বলছে, দেখে নাও ভালো করে। এক্স অক্ষ বরাবর যে উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর দাব্যতা স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলে দাব্যতা লেখচিত্র। এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর দাব্যতা স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে আমরা দাব্যতা লেখো বা দাব্যতা লেখচিত্র বলবো। তাহলে এবার দেখো লেখা আছে দুটি উপকারিতা বলতে বলছে। দেখো যদি আমরা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যদি দাব্যতার মান জানি,
তাহলে কোন উষ্ণতায় ঘটছে সেটা পেয়ে যাব, আর উষ্ণতার মান জানলে দাব্যতার পরিমাণ পেয়ে যাব। এই লেখচিত্রের তাৎপর্য বা লেখচিত্রের উপকারিতা হলো, যদি দাব্যতার মান জানি তাহলে দাব্যতাটা কোন উষ্ণতায় সম্পন্ন হচ্ছে সেটা পেয়ে যাব, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, যদি উষ্ণতার মান জানি তাহলে দাব্যতার মান পাওয়া যাবে। তাহলে এটাই হলো তোমার দাব্যতা লেখচিত্রের গুরুত্ব। তাহলে 2টো পয়েন্ট অবশ্যই উল্লেখ করে দেবে। আরেকবার বলছি, যদি দাব্যতার পরিমাণ দেয়া থাকে তাহলে কোন উষ্ণতায় দাব্যতাটা সম্পন্ন হয়েছে সেটা পেয়ে যাব। 2 নম্বর পয়েন্ট হলো, যদি উষ্ণতার মান দেওয়া থাকে তাহলে দাব্যতার পরিমাণ আমরা অনায়াসে বার করতে পারবো। তাহলে এটাই হলো দাব্যতা লেখচিত্রের উপকারিতা বা বৈশিষ্ট্য। তারপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে, দেখে নাও। 120 ml 10% NaCl এবং 120 ml মোল পার লিটার NaCl, কোনটিতে NaCl এর পরিমাণ বেশি সেটা নির্ণয় করতে বলছে। দেখে নাও, 120 ml দ্রবণে 100 ml দ্রবণে NaCl এর পরিমাণ 10 গ্রাম, 100 ml দ্রবণে NaCl এর পরিমাণ 10 গ্রাম। একে বার করবো, 120 ml বার করবো, তাহলে এটা কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম। তারপরে দেখো 1000 ml দ্রবণে NaCl এর পরিমাণ যেটা বলা আছে 58.5 গ্রাম, একে কত, 120 ml কত, তাহলে এখানে পেয়ে গেলাম 7.02। তাহলে কোনটায় বেশি আছে দেখো, তাহলে 120 ml এই 10% দ্রবণে NaCl এর পরিমাণ বেশি, তাহলে 120 ml 10% দ্রবণে NaCl এর পরিমাণ বেশি আছে। তারপরে দেখো কোলয়েডীয় দ্রবণ বলতে কি বোঝায়, দেখে নাও। কোলয়েডীয় দ্রবণ ভালো করে দেখে নাও, একটি পদার্থ কঠিন তরল গ্যাস, অপর একটি পদার্থ কঠিন তরল গ্যাস এর মধ্যে 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে যে স্থায়ী অসমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে আমরা কোলয়েডীয় দ্রবণ বলবো। তাহলে একটি পদার্থ কঠিন তরল গ্যাস, অপর একটি পদার্থ কঠিন তরল গ্যাসের মধ্যে 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে যে স্থায়ী অসমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে আমরা কি বলবো, কোলয়েডীয় দ্রবণ বলবো। তাহলে আজকে আমরা তাহলে হিন্দু স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।